চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের স্বায়ত্তশাসিত অঞ্চল সিচাংয়ে হাজার বছরের পুরনো শিল্পকলা থাংকা সংরক্ষণে কাজ করে যাচ্ছেন এক ঝাঁক নিবেদিত প্রাণ শিল্পী। সময়ের বিবর্তনে এই প্রাচীন শিল্প এখন কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নেই, বরং নতুন যুগে নতুন প্রাণশক্তির সঞ্চার করেছে। সিচাংয়ের সংস্কৃতির এই অনন্য ধারক ও বাহক শিল্পটি আজও তার উজ্জ্বল দ্যুতি ছড়িয়ে যাচ্ছে হিমালয়ের পাদদেশে। থাংকা কেবল একটি চিত্রকর্ম নয়, এটি সিচাং সংস্কৃতির এক অমূল্য দলিল। গত 1000 বছরেরও বেশি সময় ধরে সিচাংয়ের মালভূমিতে টিকে থাকা এই শিল্পটি বিভিন্ন পর্যায়ে বিবর্তিত হয়েছে। বিশেষ করে চীনের সেন্ট্রাল প্লেন্স বা মধ্য সমতলের শিল্প ঐতিহ্যের সঙ্গে এর সংমিশ্রণ থাংকাকে এক অনন্য মাত্রা দিয়েছে। এই শিল্পের একজন অগ্রণী অভিভাবক হলেন স্থানীয় শিল্পী ত্রিজিন রাপতেন। তিনি একটি জাতীয় পর্যায়ের মাস্টার ক্রাফটসম্যান স্টুডিও প্রতিষ্ঠা করেছেন, যার লক্ষ্য এই সাংস্কৃতিক ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেয়া। ত্রিজিন রাপতেনের মতে থাংকা কেবল একটি শিল্প নয়, এটি তিব্বতী সংস্কৃতির একটি আধার। তিনি জানান 1500 শতাব্দীর মাঝামাঝি সময়ে তিব্বতে মিয়ানথাং এবং কিনজে নামক দুটি শিল্পধারা অত্যন্ত প্রভাবশালী ছিল। বিশেষ করে মিয়ানতাং থাংকায় তিব্বতীর চিত্রশৈলী এবং সমতলের শিল্পকলার অপূর্ব সংমিশ্রণ স্পষ্টভাবে ফুটে ওঠে, যা আজও শিল্পবোদ্ধাদের বিস্মিত করে। ত্রিজিন রাপতেনের শৈশব কেটেছে থাংকার সান্নিধ্যে। সেই ছোটবেলা থেকেই এই শিল্পের জাদুকরী প্রভাব তাকে মুগ্ধ করত। পরবর্তীতে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জনের পর তিনি অনুধাবন করেন এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে নতুন প্রজন্মের অংশগ্রহণ অপরিহার্য। আর এই তাগিদ থেকেই তিনি তার স্টুডিও এবং স্কুল প্রতিষ্ঠা করেন। দীর্ঘ 10 বছরের কঠোর অনুশীলনের পর আমাদের শিক্ষার্থীরা যখন স্নাতক সম্পন্ন করে তখন তারা মনে করে এটিই শেষ, কিন্তু আমি তাদের বোঝাই এটি তো কেবল শুরু। থাংকা শিল্পকে বাঁচিয়ে রাখা এবং একে মানুষের কাছে পৌঁছে দেয়া আমাদের পবিত্র দায়িত্ব। বর্তমানে থাংকা শিল্পের মতো অদৃশ্য সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষায় চীন সরকার অত্যন্ত আন্তরিক। সিচাংয়ের এই অমূল্য সম্পদকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় উপকরণ থেকে শুরু করে উন্নত প্রশিক্ষণ সব ক্ষেত্রেই মিলছে রাষ্ট্রীয় সহায়তা। হিমালয়ের বরফ শীতল বাতাসের সঙ্গে মিশে থাকা থাংকা শিল্প আজও সিচাংয়ের মানুষের পরিচয় বহন করছে। ত্রিজিন রাপতেনের মতো শিল্পীদের নিরলস প্রচেষ্টা এই শিল্পধারার নতুন যুগেও তার ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে উজ্জ্বল হয়ে থাকবে, এমনটাই প্রত্যাশা করছেন সংস্কৃতি প্রেমীরা। শুভ আনোয়ার, সিএমজি বাংলা।
সবুজ পাহাড়, ঘন বাঁশবাগান আর নিস্তব্ধ প্রকৃতির মাঝখানে হঠাৎই দেখা মিলল এক ঝাঁক গোলগাল পান্ডার। কেউ নিশ্চিন্তে বাঁশ খাচ্ছে, কেউ গাছের ডালে ঝুলে অলস বিকেল কাটাচ্ছে। আর ছোট্ট পান্ডাগুলো, তারা মায়ের পিছু ছাড়ছে না এক মুহূর্ত। কখনো খেলছে, কখনো দুষ্টুমি করে মাকে বিরক্ত করছে। এমন দৃশ্য দেখে মুগ্ধ না হয়ে উপায় কি? চীনের চেংতু রিসার্চ বেস অফ জায়ান্ট পান্ডা ব্রিডিংয়ে প্রথমবার এসে ঠিক এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন যুক্তরাষ্ট্রের একদল তরুণ। বিশ্বজুড়ে জনপ্রিয় জায়ান্ট পান্ডা হুয়াহুয়াকে কাছ থেকে দেখা, মা ও বাচ্চা পান্ডার খুনসুটি উপভোগ করা, সব মিলিয়ে তাদের কাছে এটি যেন স্বপ্নের একদিন ছিল। ছবিতে পান্ডাকে অনেকবার দেখেছি, কিন্তু সামনে থেকে যে ওরা এতটা মিষ্টি তা আগে বুঝিনি। গাছের ডালে ওদের ঝুলে থাকা কিংবা নিশ্চিন্তে খাবার খাওয়া দেখেই সময় কেটে যাচ্ছিল। সবচেয়ে ভালো লেগেছে একটি ছোট্ট পান্ডাকে তার মায়ের সঙ্গে দুষ্টুমি করতে দেখে। এটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতাগুলোর একটি। তবে এই সফর শুধু পান্ডা দেখা পর্যন্তই সীমাবদ্ধ ছিল না। শিক্ষার্থীরা নিজেরাই পান্ডার খাবার তৈরিতে অংশ নেন। কিভাবে তাদের যত্ন নেওয়া হয়, সংরক্ষণ করা হয়, সেসবও কাছ থেকে জানার সুযোগ পান। ফলে পান্ডার প্রতি মুগ্ধতার পাশাপাশি বন্য প্রাণী সংরক্ষণের গুরুত্ব নতুন করে উপলব্ধি করেন তারা। পরে তাদের গন্তব্য ছিল চীনের ঐতিহ্যবাহী ছায়াপুতুল নাচ বা শ্যাডো পাপেট্রি জাদুঘর। শতাব্দী প্রাচীন এই লোকশিল্পের ইতিহাস জানার পাশাপাশি নিজেরাও তৈরি করেন ছোট ছোট পাপেট। নিজের তৈরি একটি পান্ডা পাপেট দেখে আরেক শিক্ষার্থী বলেন, আমি এর পোশাকে উজ্জ্বল রং ব্যবহার করেছি। আমার মনে হয়েছে এটাই এর চরিত্রের সঙ্গে সবচেয়ে মানানসই। শিল্পীরা যেভাবে এই পুতুলগুলোর মধ্যে প্রাণ এনে দেন তা সত্যি বিস্ময়কর। সুযোগ পেলে আমি এই শিল্প আরও শিখতে চাই। সফরের পরবর্তী গন্তব্য প্রায় ৪,৫০০ বছরের প্রাচীন শানসিংতুই ধ্বংসাবশেষ এবং উড ব্লক নিউ ইয়ার প্রিন্টের একটি ঐতিহ্যবাহী জাদুঘর। ইতিহাস, সংস্কৃতি আর লোকশিল্পের নানা দিক জানার মধ্য দিয়ে চীনকে নতুনভাবে আবিষ্কার করেছেন এই তরুণেরা। আফরিন মিম, সিএমজি বাংলা। নরওয়ের রাজধানী অসলোতে এখন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হয়েছে অষ্টাদশ শতাব্দীর একটি জাহাজডুবি থেকে উদ্ধার করা চীনের দুর্লভ চীনামাটি সামগ্রীর প্রদর্শনী। চলতি বছরের শুরুতে নরওয়ের উপকূল থেকে উদ্ধার করা এই সংগ্রহটি ২৫০ বছরেরও বেশি সময় সমুদ্রের তলদেশে ছিল। নরওয়েজিয়ান মেরিটাইম মিউজিয়ামে প্রদর্শিত প্রত্নবস্তুগুলোকে বিশেষজ্ঞরা উত্তর ইউরোপে এ পর্যন্ত পাওয়া সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত জাহাজডুবির নিদর্শনগুলোর অন্যতম বলে মনে করছেন। গবেষকদের কাছে পোর্সালিন রেক নামে পরিচিত জাহাজটি ৬০০ মিটার গভীরে ডুবেছিল। এতে পাওয়া চীনামাটির সামগ্রীতে অষ্টাদশ শতাব্দীর জনপ্রিয় বাটাভিয়া শৈলীর নকশা রয়েছে, যা সে সময়ে এশিয়া ও ইউরোপের বাণিজ্যে বহুল ব্যবহৃত হতো। প্রত্নতাত্ত্বিকদের মতে ঠান্ডা পানি ও জাহাজ খেকো পোকার অনুপস্থিতি জাহাজ এবং এর মালামাল অক্ষত রাখতে সহায়তা করেছে। নরওয়েজিয়ান মেরিটাইম মিউজিয়ামের গবেষণা ও ঐতিহ্য ব্যবস্থাপনা পরিচালক সভেন আরেন্সো বিস্ময় প্রকাশ করেন। অনেক বস্তু, যেমন এই কাপটি, প্রায় নিখুঁতভাবে সংরক্ষিত আছে। আমরা বিশ্বাস করি যে এটি চীনের চিংতেছেনে তৈরি হতে পারে। জাহাজডুবির স্থানটি আবিষ্কার করেন পোস্ট গ্রুনের ঘড়ি ডিজাইনার এসপেন সাস্তাদ। তিনি একটি দূরনিয়ন্ত্রিত পানির নিচের অনুসন্ধান যান ব্যবহার করে জাদুঘরের সঙ্গে যৌথভাবে প্রত্নবস্তু উদ্ধার করেন। এটি আমাদের করা সবচেয়ে আশ্চর্যজনক আবিষ্কার। এটি সমুদ্রতলের একটি টাইম ক্যাপসুলের মতো। ধ্বংসাবশেষটি সম্পূর্ণ অক্ষত আছে। গবেষকদের ধারণা জাহাজটি ১৭৫০ সালের দিকে ডুবে যায়, তবে এটি কোথা থেকে এসেছিল বা কোথায় যাচ্ছিল তা এখনও নিশ্চিত নয়।
তামান্না জেনিফার, সিএমজি বাংলা। তিব্বতী সংস্কৃতির এক অমূল্য সম্পদ তিব্বতী অপেরা। ৬০০ বছরেরও বেশি পুরনো এই শিল্পধারাকে তিব্বতী সংস্কৃতির জীবন্ত জীবাশ্ম বলেও অভিহিত করা হয়। গান, অভিনয়, সাহিত্য আর নৃত্যের এমন এক অনবদ্য ক্যানভাস যা শুধু চোখই জুড়ায় না, মনে করিয়ে দেয় এক প্রাচীন সভ্যতার গল্প। ২০০৬ সালে চীনের জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়ার পর ২০০৯ সালে এটি জায়গা করে নেয় ইউনেস্কোর মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের বিশ্বমঞ্চে। এই অপেরার মঞ্চ কোনো রাজকীয় থিয়েটার নয়, বরং খোলা আকাশ, সবুজ তৃণভূমি কিংবা ফসলি মাঠের উন্মুক্ত প্রান্তরে সূর্যের আলোকেই মেলে ধরে এর রূপ। কোনো জমকালো পর্দা বা আধুনিক আলোর কারসাজি ছাড়াই শুধু ঐতিহ্যবাহী মুখোশ আর ঢোল জাজরির আদিম ধ্বনিতে শিল্পীরা জীবন্ত করে তোলেন বৌদ্ধ পুরাণ ও লোকগাথার এক একটি চরিত্র। তিব্বতী ভাষায় একে বলা হয় লামো, যার অর্থ দেবী। লোককথা বলে স্বর্গের ৭ দেবী প্রথম মর্তে এসে এই অপেরা পরিবেশন করেছিলেন। কালের বিবর্তনে এই পরিবেশনা আজ ৩টি সুনির্দিষ্ট পর্বে রূপ নিয়েছে। শুরুতে ওয়েনপাতুন এর মাধ্যমে মঙ্গলাচরণ ও আশীর্বাদ, মাঝের সিইউং পর্বে মূল মহাকাব্যের নাটকীয় উপস্থাপন, আর সবশেষে তাসি বা চিরন্তন শান্তির প্রার্থনার মধ্য দিয়ে নামে ড্রপসি। Today, আজও শিজাংয়ের মানুষের সামাজিক ও আধ্যাত্মিক জীবনের স্পন্দন লুকিয়ে আছে এই তিব্বতী অপেরায়। সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি বর্তমান সময়ের তরুণ প্রজন্ম এই প্রাচীন ধারাকে আপন করে নিচ্ছে নতুন রূপ ও আধুনিক ব্যাখ্যায়। আর তাই অতীতের শিকড় আর ভবিষ্যতের ডালপালার মেলবন্ধনে তিব্বতী অপেরা আজও গেয়ে চলেছে এক অজেয় পথ চলার গান। আফরিন মিম, সিএমজি বাংলা। দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের লাসা শহরে পোতালা প্রাসাদের পাদদেশের শোলদুলফেল কমপ্লেক্স এক প্রাচীন স্থাপত্যের নমুনা। এই কমপ্লেক্স প্রজন্মের পর প্রজন্ম ধরে এক অসাধারণ ঐতিহ্যবাহী কারুশিল্পের সংরক্ষণ ও উত্তরাধিকার হিসেবে বহন করে আসছে। এই সাংস্কৃতিক ঐতিহ্যস্থল চায়না মিডিয়া গ্রুপ সিএমজি নির্মিত ৭ পর্বের ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রামাণ্যচিত্রে পোতালা প্রাসাদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। এই প্রাসাদের দক্ষিণ পশ্চিম পাশে অবস্থিত শোলদুলফেল শতাব্দীর পর শতাব্দী ধরে প্রাসাদের ধাতু শিল্প কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে দক্ষ কারিগরেরা বুদ্ধমূর্তি, ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী
এবং অন্যান্য ধর্মীয় নিদর্শনের পাশাপাশি দৈনন্দিন ব্যবহারের নানা জিনিসপত্র তৈরি করে আসছেন। শোলদুলফেল একটি তিব্বতী শব্দ। শোল অর্থ নিচে, যা এখানে পোতালা প্রাসাদের পাদদেশকে নির্দেশ করে। আর দুলফেল বলতে অত্যন্ত দক্ষ কারিগরদের একটি দলকে বোঝায়, যারা অপূর্ব শিল্পকর্ম সৃষ্টি করতেন। দীর্ঘ ইতিহাস জুড়ে শোলদুলফেলের কারিগরেরা একাগ্র নিষ্ঠার সঙ্গে কাজ করে প্রতিটি সৃষ্টির মধ্যে গভীর সাংস্কৃতিক স্মৃতিকে ধারণ করেছেন। অনেক কারিগর এখনও শোলদুলফেলের কারুশিল্পের চেতনাকে ধারণ করে কাজ করে যাচ্ছেন। শোল মুদ্রণ কেন্দ্রটি পোতালা প্রাসাদের পাদদেশে অবস্থিত এবং এর সঙ্গে শোল দুলফেলের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তিব্বতী কাঠখোদাই মুদ্রণ শিল্পে উপযুক্ত উপকরণ নির্বাচনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা শুধু সর্বোচ্চ মানের ফাটল প্রতিরোধী কাঠ ব্যবহার করি, যা কঠোর পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হয়। আমাদের মুদ্রণ কেন্দ্রে একটি কর্মশালায় কাঠের ব্লক মসৃণ করা হয়, অন্যটিতে হাতে খোদাইয়ের কাজ করা হয় এবং শেষ কর্মশালায় মুদ্রণ সম্পন্ন হয়। প্রতিটি ধাপ অত্যন্ত যত্নের সঙ্গে ঘটে। আমরা পূর্বপুরুষদের কারুশিল্পকে জীবন্ত রাখছি। ক্ষুদ্রতম ভুলও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য আমরা সর্বোচ্চ দক্ষতা ও শ্রদ্ধার সঙ্গে কাজ করি। থাঙ্কা শিল্পকলার উত্তরাধিকাররা তাদের স্বপ্ন নিয়ে কথা বললেন। তারা হাজার বছরের ইতিহাসকে পৃথিবীতে রেখে যেতে চান, ঠিক যেভাবে তা টিকে রয়েছে। রাজা সোংতসেন গাম্পোর সময় থেকে দেয়ালচিত্রের ইতিহাস 2000 বছরেরও বেশি, আর থাঙ্কা চিত্রকলার ইতিহাস 1000 বছরেরও বেশি পুরনো। আমরা এই ঐতিহ্যকে ধরে রেখেছি। পোতালা প্রাসাদের থাঙ্কা শিল্প পঞ্চম দালাই লামার সময় থেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। শোলদুলফেল 300 থেকে 400 বছরের সুনাম সম্পন্ন একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সংরক্ষণ কেন্দ্র। আমরা থাঙ্কা শিল্পকে আরও এগিয়ে নিতে, এর সংস্কৃতি বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে এবং হাজার বছরের এই ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতে পারব। আজ শোলদুলফেল শুধু ইতিহাসের একটি সাক্ষী নয়, বরং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের একটি জীবন্ত উদাহরণ, যেখানে পোতালা প্রাসাদ কেন্দ্রিক কারুশিল্পের চেতনা আধুনিক যুগেও সমানভাবে বিকশিত হচ্ছে। এই পোতালা প্রাসাদের ইতিহাসের সন্ধান করেছেন প্রাচীন স্থাপত্যের এক খ্যাতিমান বিশেষজ্ঞ মিন ইয়াক চোয়েকি গিয়ালসেন। তিনি মিনিয়াক সাদ্রং তুলকুর নবম প্রজন্ম। সিচাংয়ের রাজধানী লাসার কেন্দ্রস্থলে মারপরি পর্বতের চূড়ায় অবস্থিত পোতালা প্রাসাদের সূচনা হয় 7ম শতকে তিব্বতের রাজা সোংতসেন গাম্পোর শাসনামলে। পরে 1700 শতকে পঞ্চম দালাই লামার সময় এটি সম্প্রসারিত হয়। মিনিয়াক চোয়েকি গিয়ালসেনের মতে আজও প্রাসাদটির সামগ্রিক বিন্যাসে 1300 বছরের বেশি পুরনো ইতিহাসের স্পষ্ট নিদর্শন দেখা যায়। সোংসেন গাম্পোর শাসনামলে পোতালা প্রাসাদ কেমন ছিল? গবেষণার মাধ্যমে আমি এ বিষয়ে যা জানতে পেরেছি তা হলো ঐতিহাসিক দলিল এবং পোতালা প্রাসাদের দেয়ালচিত্র থেকে জানা যায় এর মূল অংশটি ছিল প্রহরী টাওয়ার ধর্মী স্থাপনার সমন্বয়ে গঠিত। এর মধ্যে একটি ছিল সোংসান গাম্পোর নিজস্ব প্রহরী টাওয়ার এবং আরেকটি ছিল তার রানীর জন্য। তবে কোন রানীর জন্য ছিল তা নিশ্চিতভাবে বলা যায় না। ঐতিহাসিকভাবে নথিতে উল্লেখ করা আছে যে এই দুটি টাওয়ার একটি লোহার শেকলের সেতুর মাধ্যমে সংযুক্ত ছিল। দেয়ালচিত্রেও এর সমর্থন পাওয়া যায়। 1300 বছর পরও ইতিহাসের স্পষ্ট নিদর্শন অটুট থাকায় মিনিয়াক চোয়েকি গিয়ালসেন এই অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আরও বেশি শ্রদ্ধা ও যত্ন প্রদর্শনের আহ্বান জানান। সাকিব সিকান্দার, সিএমজি বাংলা। Supported and invested
সভ্যতার পারস্পরিক শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং ঐতিহ্য সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে তুরস্ক ও শ্রীলঙ্কায় ধারাবাহিকভাবে আয়োজন করা হয়েছে গুরুত্বপূর্ণ সংলাপ ও প্রদর্শনী। এসব আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন দেশের সঙ্গে চীনের ক্রমবর্ধমান সাংস্কৃতিক সম্পর্ক এবং সভ্যতামূলক সংলাপের প্রতি তাদের অঙ্গীকার আরও স্পষ্ট হয়ে উঠেছে। বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয় নানচিং ইস্তাম্বুল নগর সভ্যতা সংলাপ। চীনের রাষ্ট্র পরিষদের তথ্য কার্যালয় এবং আঙ্কারায় অবস্থিত চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সরকার, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাঙ্গন, প্রকাশনা শিল্প, সাহিত্য ও গণমাধ্যমের 100 জনের বেশি প্রতিনিধি অংশ নেন। Değerli konuklar, Nanjing'den ülkemize নানচিং ও ইস্তাম্বুলের কর্মকর্তা ও গবেষকরা ঐতিহ্য সংরক্ষণ এবং টেকসই নগর উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। অংশগ্রহণকারীরা বলেন, নানচিং ও ইস্তাম্বুলের ইতিহাস ভিন্ন হলেও ঐতিহ্য সংরক্ষণের চ্যালেঞ্জ অনেকটাই এক। তাই অভিজ্ঞতা ও বাস্তবসম্মত সমাধান বিনিময়ের মাধ্যমে উভয় শহরই উপকৃত হতে পারে। তাদের মতে, প্রাচীন সিল্ক রোড একসময় যে দুই শহরকে পণ্য, মানুষ ও চিন্তার আদান প্রদানের মাধ্যমে যুক্ত করেছিল, আজ সেই সম্পর্ক নতুনভাবে গড়ে উঠেছে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের সহযোগিতার ভিত্তিতে। এই সংলাপ ভবিষ্যৎ প্রজন্মের কাছে ঐতিহাসিক উত্তরাধিকার পৌঁছে দেওয়ার যৌথ অঙ্গীকারেরও প্রতিফলন। অন্যদিকে শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হয় একই ধরনের আরেকটি সভ্যতা বিষয়ক সমাবেশ। সেখানে কলম্বো ও পূর্ব চীনের নিংবো শহরের ঐতিহ্যবাহী পণ্য, সেলাডন, মশলা, ছোট গৃহস্থালী সামগ্রী এবং কালো চা নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়, যা দুই বন্দর নগরের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বাণিজ্যিক সম্পর্ককে তুলে ধরে। এ অনুষ্ঠানে দুই দেশের সরকার, শিক্ষাঙ্গন ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভ্যতার পারস্পরিক শিক্ষা, নগর পরিকল্পনা এবং সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণ নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি বাণিজ্য, অর্থনীতি ও গণমাধ্যম খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়, যা ভবিষ্যতে দুই দেশের সহযোগিতাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। তামান্না জেনিফার, সিএমজি বাংলা।